নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে। তো সকালবেলা উঠলাম, উঠে হচ্ছে সব কাজ দাজ একদম সেরে সব কিছু ফিটফাট সকাল সকাল উঠছি। এখন বাজে 8টা, আর অনেক সকাল উঠছি, সব কাজ ছাড়লাম। কারণ ওই যে ভাবছি যে ওই যে টাকাগুলো দিতে যাব, তাহলে একটু আগে আগে যাই। রাস্তার মধ্যে অনেক ভিড় থাকে, আর রোদ উঠে গেছে বাইরে। কালকে দুপুরে বৃষ্টি নামছিল, আমি ভাবলাম যে আজকে হয়তো বৃষ্টির কারণে যেতে পারবো না, কিন্তু না, অনেক রোদ উঠছে, প্রচুর রোদ উঠছে। এখন রোদেই কষ্ট, এই যে বাইরের অবস্থা অনেক রোদ। তো যাই হোক, কাজটা সব সেরে রেডি হয়ে গেছি। এই যে মনির বাবু বস হয়ে গেছে, রেডি হয়ে যাবে। আর শিবমও রেডি হয়ে গেছে। শিবম, শিবম এদিকে আসো। তুমি এই যে শিবম বাবু রেডি, আয় দাও। কিছু বলো। রেডি হয়ে শুয়ে রয়েছে, ফোন নিয়ে। সমস্যা খালি ফোন চাপে। বর্ষাকাল তো খেলার জায়গা নাই, এমনিতে বাইরে একটু খেলে, কিন্তু এখন বর্ষার সময় তাই ফোন চাপে। তো আমরা এখন বের হবো, তো চলেন যাই, দেখে আসি দাদা কেমন আছে, আর আপনাদের ভালোবাসা ওনাদের কাছে পৌঁছে দিয়ে আসি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে ফালে রাখুন, শেষ। এটা পার করে দিয়ে যাও, চেয়ার বা তুমি না ওভার ঘোড়াটা নিয়ে আসছে, নাও নিয়ে যাই। ওই পুলটা তোদের নিয়ে যায়, ভালো লাগে না। না 8:30 বাজে, খুব একটা বেলা হয় নাই, 8:30। তোমার মাথায় ময়লা পিছনে। পলাশদারে ফোন করলে ভালো হইতো, পলাশদা বলে যাইবো, যোগাযোগ করে গেলে ভালো হইতো। কইলো যে 12 পাড়া পাম্পের ওনে দাঁড়াইস, ওনেই বাসা। হ্যাঁ এদের হোক না শিবম, ব্যস্ত হোক। এই যে সকালবেলা পরিবেশ, আজকে রোদ আছে, আকাশটা মেঘলা মেঘলাও আছে, কিন্তু রোদ আছে। বললে শিবম নিয়ে যাওয়া খুবই কষ্ট। নৌকা নিয়ে যেতেছি, দাদার নৌকা নিয়ে যাওয়ার পাশে রেখে দিস। এই হাত ধরো, হাত ধরো, হাত ধরো, দেখ ধরো তোরে। এই যে এটা হচ্ছে মঞ্জুরি দিদির বাড়ি। দেখেন মঞ্জুরি দিদি কাকা কাজ করতেছে নিচে। এটা হচ্ছে ওর বাবার বাড়ি। যাইতেছি এখন, যাই দেখি দাদার কি অবস্থা। সকাল সকাল প্রচুর পরিমাণে রোদ উঠছে, সকাল সকাল রোদ। এক বাসে ফুল দিয়ে যাওয়া যায়, কিন্তু যে ফুলা পান কুলে নিয়ে কষ্ট, ভয় লাগে। পড়ে গেলে ব্যথা পাওয়া যাবে, এটাই সমস্যা। মরম তো না, কিন্তু ব্যথা পাবো। এই বাড়ি লাগছে।
পাখা রাখতে আচ্ছা পাখা রাখতে এই যে আমাদের সুন্দর বট গাছ, এই বট গাছের নিচে সারা বড়দাম এসে দুইটা বসে থাকে, এই যে দোকান পার দেখেনি আমার ভিডিওতে মাঝে মাঝেই, কিন্তু বট গাছটা শান্তি সুন্দর অনেক। এবার এই যাবো আমরা সাইকেলে, তো আশীর্বাদ করেন ভালো ভালো যেন যে পৌঁছাতে পারি আর টাকাগুলো দিয়ে আসতে পারি। চলেন যাই সাথে, একদম বাসায় গিয়ে আবার দেখা হবে, রাস্তায় ভিডিও করা প্রবলেম। এই যে বৃষ্টি নামছে, রাস্তায় বেরোচ্ছি, বৃষ্টি টাটকা, কালিয়াকুর ওভারব্রিজের সামনে, ওভারব্রিজ না আর কি, ফ্লাইওভারের এখানে আটকে বৃষ্টিতে যাইতেছিলাম। হ্যাঁ কি অঞ্জুরে ফোন দিছিলাম, তো বললো যে ছুটি দিছে গতকাল রাতে, ওরা এখন হয়েছে কি ওর ওই যে কাকা তো বোন আছে অঞ্জুর ওই বাসায়, ওই বাসা থেকে হসপিটাল কাছে, ওই বাসায় এসে রয়েছে। তখন আমরা ওই বাসায় যাবো, বারোইপাড়া। বাবা তো মাথাটা মুছে দেওয়ার দরকার। আমি কই তোমার শক্ত অন্য কত পরে বই গেল আমি কইছি যে তুমিও যদি আমার নাকি নাকি এরকম করো, তো ওই তো ভয় পাই তো। মঞ্জুর কাছে অঞ্জুর কাছে থাকবো না, মুম্বাইতে অনেকে দিয়েছিলাম না ঠিকানা, অনেকে অনেক হসপিটালে ঠিকানা দিচ্ছে, কিন্তু টাটা হসপিটাল ঠিক আছে বিনামূল্যে চিকিৎসা করে, মুম্বাইতে যে যাবে পারছেন তো পৌঁছে ফেলে পর্যন্ত কাজ রতন টাটার কারণ আমি মেডিকেলে সময়ের উপর নির্ভর করে ঠিক থাকা ঠিক না, মেডিসিন খেয়ে যদি ঠিক থাকা যায় মনে গেল সুমন সবাই গাড়িতে গাড়িতে আছে সব নিয়ে আসে এইগুলো থাকলাম ভালো, বৃহস্পতিবার ভালো, বিকেলবেলা কিন্তু অন্যরকম শরীর ক্লান্তি লাগে, মোটামুটি আমি খুব ভালো আছি। তাই যেটা এখানে হয় স্বাভাবিক যাওয়া হয়তো সব কথা আশা করা যায়।
আমার তো স্যালেন ঠিক করে স্যালেন ইনজেকশন স্যালেনের কোনো ঠিক হয় না, ওটা আমার কে দিবে? আমাকে যদি ট্যাবলেটের উপরে মুখে খেয়ে ঠিক সময় সেটা হচ্ছে চেষ্টা করে আপনাকে থাকবে। পরে আমরা শনিবার থাকলাম, শনিবার কিংবা তো এক চামিচ এক গ্লাস প্রত্যেক আসে। বমি যখন শুরু হয়ে যায় মানে পায়খানা বন্ধ, দেখলাম লাস্ট ওই দিন মধ্যে হাতে আসার সময় রাতে সকালে মিলে 5,000 পায়খানা করলাম, যে বমি সেরে এলো। মেডিকেল যাওয়ার 8 ঘন্টায় আমি বমি করছি, মেডিকেল যেতে বমি নেই সেই বমি নেই। তুমি ঠাকুর দিতে ভালো আছি, আশাবাদী হয়তো হয়তো হাত রাখছে এরকম চিন্তা আসে না। আমি আমার এইরকমই মানে যে মনে বাবু তো সুস্থ করছিল না, ওর মনের শক্তিটাই খালি ও ইন্ডিয়াতে একা ওকে দেখাই দিচ্ছিলাম জায়গায় সাথে মনি দুজনে কি বলে যাবো বর্দি তো তাও একা মৃত্যু ভিতরে গাইতে পারবো। আমি 2টা বাচ্চা কার কাছে রাখতাম, পরে একাই পাঠিয়েছিলাম বিমানে। যাওয়ার সময় একটু বেশি খারাপ ছিল, আসার সময় ট্রেনে ইন্ডিয়ান কোনো সাজেস্ট করে আমার যাবে না করছে আমি জিত করে ওরাও তো তারা বলতে পারতো যে চেষ্টা করে দেখেন ওরা কব হয় না। এখন আমার কথা হচ্ছে মানে আমি আসলে ওই রকম মানে জোর দেওয়া বলা পারি না। আমি যদি আরো বেশি দিতে পারতাম তাহলে বলতাম এই টাকা ধরেন যান ইন্ডিয়া। যদি পসিবল হয় আপনার রিপোর্টটা দেখুন, যদি পসিবল হয় ইন্ডিয়া যাতে এখানে 1 টাকাও খরচ করা মানে ফালতু। আমি মনে করি 20টা দিন যদি আমি চলতে দিতে পারি, বাংলাদেশের যে সবচেয়ে বড় ডাক্তার যে ক্যান্সারে আমার সহমত মানে যে নর্মাল ডিসপেন্সারি ওষুধে ভারতীয় তাদের কথা হচ্ছে যে আপনি কি হন, তাদের খানা পর্যন্ত ডাক্তার কি বলে। তারপর আমি বললাম যে আমাকে এই ধরনের কথা হচ্ছে যে ওষুধ খাইয়ে যদি লিভারে ট্রান্সফার যদি করা যায় তাহলে ওখানে কোনো হবে না। লং টাইমের একটা বিষয় চিকিৎসা ধীরে ধীরে হবে, হুট করে কিছু হবে না। যেহেতু ওখানে করা যাবে না করা হয়েছে, এটা আমরা আস্তে আস্তে করা লাগে শুনছি। এখন সেটা বললো কালকে ডাক্তারে যে কেমন করতে হবে কিনা সেটা তো শুনে রিপোর্ট না আসা বন্ধ হয় কোনোটা আন্তরি আর কি ফাইনাল হয় না। আমরা তো এখানে আসছিলাম ঢাকাতে যে আমাদের সিস্টেম দিয়েছিল, হয়তো ওই সত্যি ঢাকাতে এখানে ব্যবধান সেটা না আরো কম লাগে, ঢাকাতে বেশি হতো না, তাই না? আমরা এখানে থাকা লাগতো, আমাদের শনিবার পর্যন্ত অপেক্ষা থাকা লাগতো, মানে বেকার বুঝাচ্ছিলেন না। কারণ হচ্ছে যে ওখানে আমার পায়খানা খাওয়া যাবে না। শনিবার দিন রাত থেকে পায়খানা ছিল আমাদের মেনে দিন না ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ওখানে আমাকে হচ্ছে এখানে ট্রিটমেন্ট দিচ্ছে আমাকে, এখান থেকে ক্যান্সার ট্রিটমেন্ট চলে না। সাজেস্ট করছে অনেকে এসে যাওয়ার জন্য মহাখালী। আমি যাবো মহাখালী চিকিৎসা, এমনি লং টাইমের চিকিৎসা আমাদের সরকারি, সেখানে মানে একটা সিট পাওয়া একটা করি সিট পাওয়া বড় কথা। 15 দিনের জায়গায় লাগবে আমার 1.5 মাস। কারণ যে আমি এখানে যে টুকটা করলাম ঢাকায় চাইলাম মানে 40,000, এখানে কোনো কথা বলার 30 টাকা না, এখানে বলছে 20,000 এবার আইডিয়া বললে কথা
আপনার সলিউশন আর ওখানে এমআরআই ছাড়া না, এখানে মেশিনও ভালো, এমআরআই মেশিন এখানে ভালো, মালয়েশিয়ান মেশিন, মালয়েশিয়া থেকে আনছে। এটা যখন করে তখন তো আমি যে হালিমে এই মেডিকেল যখন করে তখন আমি হালিমে চাকরি করি। এই জায়গার যে মার্কেটিং আসছিল আমার পরিচিত শ্রীপুর হালিমে, ওই সঞ্জয় গোড়ায় হালিম জেনারেল, ঈদের ছুটি শেষ হওয়ার পর তখনই তো মেডিকেল করে। বাইরে করতে গেলে ডাক্তার বললো যে সঞ্জয় তো এটা সিবি দিছিল কিন্তু হয় নাই। সিরাজ দিতে হবে। তবুও ঈদের পরে 7 দিন ওখানে করেন, তারপর 7 দিন আমার 200 টাকা লাগবে, 5 দিন 5 টাকা। আচ্ছা, আবার এই রিপোর্ট দেওয়ার পরেও সিরিয়াল দেওয়ার পরে ও আবল তাবল জিনিস খাইবো খালি, কবে সিরিয়াল পাবো তা বুঝলো? কিন্তু ও আবল তাবল জিনিস খাইবো। সিরিয়াল তো করবো না, ঠিক নেই। আবার ওখান থেকে আমাদের জ্বালায় খালি। আনতে হবে অ্যাম্বুলেন্স, হবে আর লোক লাগবো না। কান্না করিস কে? তাও তো আমার এখানে নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করতে হবে। আমি আমি সব কিছু রেডি করতে রেডি করলাম কিছু? পাসপোর্ট করে রাখলে না এইসব রোগের ভিসা দিব, আবার হিন্দুকে ভিসা দেয়, হিন্দুকে ভিসা দিলে তো এই যে আমার একবার বর্ডের কথা শুনতে পরে দিতে, এটা কোনো কোনো ঋণ রাখেন আপনাদের কিছু না, ছোট মন হিসেবে ভালো পাইছে, ঠিক আছে? আপনারা কখনো এটা মনে রেখেন না যে আমি এটা দিল আর আমি ঋণ রইলাম, ঠিক আছে? এই হচ্ছে 40,000 টাকা এখানে যেটা দাদা চিকিৎসা করে দিতে, তুমি বড় ভাই দিছে সেই হিসাবে দিতে, বুঝছো? ভালো পাইছে দিতে, এটা তোমার কোনো ঋণও নাই, কিচ্ছু না। দাদার ছোট ভাইয়ের মতো ভাইরা উনি দিতে। তো আপনারা দেখলেন আমি 40,000 টাকা দিদির হাতে তুলে দিলাম, যে টাকাটা আমার ভিউয়ার্স দিছিল সে টাকাটা আমি ওনার হাতে তুলে দিলাম, এবং ওনাদের আমি এটাই বলছিলাম যে আপনারা এটা মনে করেন না যে যারা দিছে আপনাদের ভালোবেসে তারা আপনাদের ঋণ রাখতেছে, এরকম কোনো কিছু না। যারা দিছে তারা ভালোবেসেই দিছে এবং ছোট বোন এবং ভাই হিসেবে দিছে। আর আমি হচ্ছে 5,000 টাকা দিছি আমার নিজের পক্ষ থেকে। আসলে আমার কেবল তো মেয়ে বিয়ে হইলো, কয়েকদিন হইলো মাত্র, আপনারা সবাই জানেন। এই মুহূর্তের থেকে বেশি আমার আসলে সামর্থ্য নাই, তা আমি আমার 5,000 টাকা দিদির হাতে দিলাম আর বললাম যে দাদাকে কিছু কিনে দিয়ে না, আমি বাইরে থেকে কোনো খাবার নিয়ে যাই নাই, যেহেতু লিভার ক্যান্সার কি খাওয়া দাওয়া কোনো নিষেধ আছে কিনা, কোনো ফলমূল খাওয়া দাওয়া নিষেধ আছে কিনা সেগুলো আমি জানি না। এই জন্য আমি 5,000 টাকা ওনাকে কিছু খাওয়ার জন্য এই হিসেবে আর কি দিলাম, কারণ চিকিৎসার জন্য দিতে হলে আরো অন্তত পক্ষে 10-20 হাজার টাকা দেওয়া উচিত ছিল। এই মুহূর্তে আমার সামর্থ্য আসলে এরকম কুলোচ্ছে না, কারণ কেবল আপনারা জানেনই আমার উপর দিয়ে অনেক ধকল গেছে। তো আপনারা শুধু আশীর্বাদ করেন এটুকুতে যেন ওনারা মানে সাহস পায়। আসলে একটু সাহস দেওয়ার চেষ্টা করতেছিলাম সবাই মিলে বসে ওখানে, দিদি অনেক কান্না করতেছিল, তারপর বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সাহস রাখতে হবে ভিতরে, সাহস হারাইলে তো চলবে না, নিজের শক্তি আগে, তারপর হচ্ছে টাকা দিয়ে কি করবে যদি তুমি কান্না করে ঘরে বসে থাকো। টাকা দিয়ে তো তখনই তুমি কাজ করতে পারবা যখন শরীরে শক্তি থাকবো, মনোবল ঠিক রাখতে পারবা, এগুলাই বুঝাইতেছিলাম আর কি। যাই হোক, আমার দর্শক যারা আছেন তারা সবাই ওনাদের জন্য প্রার্থনা করবেন, ওরা যেন মানে এই দুঃখের সময়টা, এই অন্ধকারটা কাটিয়ে আলোর মুখ দেখতে পারে। এই যে দেখতেছেন দাদা আজকে একটু ভালো, অন্য দিনের থেকে আজকে একটু ভালো। আসলে এই ভালোটা থাকে না, অঞ্জু বলতেছিল যে এরকমই ভালো, যখন ছুটি দেয় তখন আবার একটু পরে আবার বমি করে তারপর পেটের অবস্থা খারাপ হয়ে যায়, এই অবস্থা একদম শরীর ছেড়ে দেয়। তো ওনার একটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি দেখাবো আপনাদের লাস্টের দিকে কিরকম ছিল আর এই যে কেমন হয়ে গেছে। এইগুলা মানে ওনাদের সাথে অনেক কথা বললাম, অনেক সময় কথা বললাম যে এগুলো আসলে চিন্তা করার আর কিছু নাই, ভগবান জানি না কারে কোন পরীক্ষায় ফেলে, এগুলো আসলে একটা পরীক্ষা। তো যাই হোক, আমি এই টাকাগুলো তুলে দিলাম আর আমি এখানে ভয়েস ওভার দিছি, কারণ আমার ছেলে দেখতেই পাচ্ছেন ওই যে পিছনে দুষ্টুমি করতেছে শুয়ে শুয়ে। ও আমি তো কথার তালে ছিলাম, দিদি কান্না করতেছিল, ও প্রচুর সাউন্ড দিয়ে মোবাইল বাজাইতেছিল, তো এই জন্য আমি আমার এখানকার কথাগুলা দিতে পারি নাই। এখানে ওই তো দাদা সম্বন্ধে কথা বলতেছিলাম, যে দার দিদিকে সান্ত্বনা দিতেছিলাম যে ভয় পাইও না বা এরকম কান্না করে ভেঙে পড়ো না, তুমি যদি কান্না করতে দাদার কি হবে, এগুলাই বলতেছিলাম আর কি। আর আশেপাশে দাদাও বসেছিল, মানে মঞ্জু দিদির ভাই, উনি ক্যামেরার সাইডে বসেছিল, উনিও কথা বলতেছিল, আমরাও কথা বলতেছিলাম, এগুলাই আর কি। তো শিবমের দুষ্টুমির কারণে আজকে আমি ভয়েসটা রাখতে পারি নাই, যতটুকু পারছি আমি রাখছি, আর গুলো আমার কেটে দিতে হয়েছে, কারণ
ইউটিউব যারা করেন তারা জানেন যে ইউটিউবের একটু প্রবলেম থাকে, বাইরের সাউন্ড আসলে একটু সমস্যা করে এর জন্য। আর হচ্ছে আর কি বলবো, আর কিছু বলার নাই। এই যে আমি ভাবছিলাম যে হসপিটালে যে বললাম যে বৃষ্টির সময় আটকা পড়ছিলাম, ওইখান থেকে অঞ্জনকে ফোন দিচ্ছি তো বললো ছুটিতে। এটা হচ্ছে ওই যে ওদের এক বোন, ছোট বোন দীপ্তির বাসা সেখানে রাখছে। এখান থেকে আবার হসপিটাল অনেক কাছে, অঞ্জুর বাসা থেকে বেশ খানিকটা দূরের জন্য ওই যে যখন খারাপ হয় তখন তো খুব খারাপ অবস্থা হয়, এত দূর থেকে আনতে আনতে যদি কোনো প্রবলেম হয় এই জন্য কাছে রাখছে। আর এখান থেকে যাতায়াত করার সুবিধা হবে। তবে হ্যাঁ, দাদার সাথে আমি কথা বলছি অনেকক্ষণ, ওনার মনোবল ভগবানই বলে না যে আসলে ভগবানই শক্তি যোগায়, ওনার মনোবল দেখে আমার খুব ভালো লাগছে যে না উনি এখনো মনের একটা আশা আছে, একটা শক্তি আছে যে না আমার তেমন কিছু হয় নাই বা হবে না। তো এই আশাটা এইটাই যেন সব সময় থাকে ভিতরে, আর এটাই যেন সত্যি হয়। আপনাদের কাছে এই প্রার্থনা, এই আশীর্বাদ ওনাদের করবেন। আর দেখতে থাকুন, আগে আরো অনেক কথাবার্তা বলছি দাদার সাথে বর্দির সাথে, সেগুলো হয়তো তুলে ধরতে পারবো। আমি জানি শুনছে পরে দিকে না, ও প্রতিদিনই তুমি জানো আমি দাদার কাছে অঞ্জুর কাছে প্রতিদিন খবর অঞ্জুর না থাকলে গৌতমের ফোন দিই, মানে একদম প্রতিদিনই খবর দিই আমি। কিন্তু ভিডিও করার আগে তার আগে থেকে আমি অঞ্জুর কাছে খবর নিতে। অঞ্জুর টিভিতে মারা গেল না অত দাদার বাপে, তখন থেকে কইছিল যে যাই তখন এই মন্দিরে কইছিল ইন্ডিয়া নিয়ে যাবে, তখন কিন্তু বাড়াবাড়ি ঘুরে নিয়ে যে খুব বেশি খারাপ ওই তো কি রান্না করস? আমাদের তো নিরামিষ খানা, ভেন্ডি ভাজি ভালো হয়েছে। আর তো মাছ খাবো না লেগে, সবাই নিরামিষ খাই। হ্যাঁ হ্যাঁ না ভালো হয়েছে, ভালো হয়েছে। সবজিটা সুন্দর হয়েছে। হ্যাঁ নিরামিষ দিয়ে তো বুঝুন না কোরআন না কার কেমন মাংস খাওয়া আমি নিরামিষ দেখবেন, আমি তো এত ফাঁকা না তুমি আমরা এখানে পরিস্থিতি খালি মানে পেট বাঁচানি নিয়ে খালি খাই। নিরামিষ দেখলেই বোঝা যায় সুন্দর হয়েছে নিরামিষ। ফেসবুকে ঝামেলা বেশি। বন্ধ করে কোনো তুমি টিভি দিলে বন্ধ হয়ে যায় কেন? এই যে খাওয়া দাওয়া করলাম, আমরা তো নিরামিষ খাওয়া, সেজন্য যে নিরামিষ রান্না হয়েছে। তারপরে যে ভেন্ডি ভাজি রান্না করতে মজা হয়েছে, খুব খাইলাম। ওই যে রাঁধুনি বসে রয়েছে। থাকেন, ভালো থাকেন, চিন্তা করেন না। হ্যাঁ আপনারা খেয়ে নন, যাই হোক। হ্যাঁ দাদা তাহলে বিকেলে আসবেন, তাহলে যাই অঞ্জু, যাই তাহলে। ইচ্ছা আছে ইচ্ছা থাকে কিন্তু যাওয়া হয় না, ভক্তে দেয় না, যাওয়া হয় না। থাকবো, ভালো থাকবো। এই জায়গাটা আসলে খিস্তি এই জায়গাটা জমি নুঙ্কে আসলো না সোজা যে এখন তো যে বিল্ডিং হয়ে গেছে গা। হ্যাঁ ভালো আছে, এলাকা সুন্দর আছে।
যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি গিয়ে আবার দেখা হবে। না লেবুরা করে ঘিরে নি এই যে বাড়িতে এসে পড়ছি। বাপরে, যাওয়ার সময় বৃষ্টিতে থাকা পারি না, আসার সময় রোদ্রে থাকা পারি না। একদম কি যে রোদ মাথার উপর দিয়ে গেলো, একদম চকচকা রোদ উঠছে। বাতাস আছে দিকে, তাও একটু অস্বস্তি কম লাগছে। তো যাই হোক, দেখে আসলাম দাদাকে, টাকাগুলো দিয়ে আসলাম। দেখলেনি তো, গেছিলাম দেখে আসলাম আর টাকাগুলো দিয়ে আসলাম। তো যাই হোক, আজকে একটু মোটামুটি ভালোই লাগলো দাদারে দেখতে, মানে কথাবার্তাও সুন্দরভাবে বলতেছে। এরকম যদি দু একদিন থাকে তাহলে পাসপোর্ট টাসপোর্ট করা হলে ভিসা লাগলে যেতে পারবো। এই অবস্থায় যদি থাকে, মাঝে মাঝে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এরকম ভালো আর কি থাকে না বেশি সময়, এটাই সব থেকে বড়ো কথা। আর ওই যে একটা পেটের একটা টেস্ট দিছে, টেস্টটা নাকি বুধবারে দিব বললো। বুধবারে ওই টেস্টের রিপোর্ট আর কি দিব, দেওয়ার পর ওরা আসলে ডিসিশন নিব যে কী করবো, ইন্ডিয়ায় যাইবো নাকি আসলে ডাক্তাররা কোনো কিছু কয় তাও শুনবো। আসলে কোনো ডাক্তারই কিন্তু চায় না যে আমি আমার জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই, মানে পারতে আর না, চেষ্টা যে পর্যন্ত পারে এখন তো চালে যায়। তো ডাক্তার নাকি কয় না এখন ইন্ডিয়ার কথা, কিন্তু ওরাই নিজেরাই সিদ্ধান্ত নিব রিপোর্টটা পাওয়ার পর। তো যাই হোক, যেরকম দেখে আসলাম ভালোই লাগলো। আপনারা আশীর্বাদ করবেন অন্য জায়গায় সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এটাই কথা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর দাদার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।